দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমদিন। আজকে আমরা কথা শুরু করতে চাই গণভোটের প্রশ্ন নিয়ে। সেখানে সরকারের তরফ থেকে এখন হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। বিভিন্ন দল বিভিন্ন সময়ে নানান ধরনের বার্তা দিল। এই মুহূর্তে মোটামুটি হ্যাঁ ভোটের পক্ষে তারা কথা বলছেন বলে মনে হয়। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে, এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে আলোচনা, সেগুলো নিয়ে কথা বলবো খানিকটা। দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং জনাব ফয়েজ আহমেদ, তিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। আজকে প্রেস সচিব বললেন যে যেহেতু আইনি কোনো বাধা নেই, তাই সরকারের তরফ থেকে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করা হচ্ছে। এই যে প্রচারণা, সেখানে আসলে সরকারের অবস্থানটা কি? সরকার যেহেতু ভোটের আয়োজন করছে, তারা কি আসলে চাইতে পারেন কিনা কোনো একটি পক্ষে ভোট? এই প্রশ্নটা আসছে সামনে। জি, আপনাকে ধন্যবাদ। এখানে খুব টেকনিক্যাল বিষয় এটা। ঠিক, এটা তো কোনো মার্কার নির্বাচন নয়। আপনার প্রথমত হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, গঠনের পর থেকে সরকার তিনটা বিষয়কে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে বলেছে। মূল ম্যান্ডেটের জায়গায় তিনটি বিষয়, একটি হচ্ছে সংস্কার, একটি বিচার এবং নির্বাচন। আপনি যদি ইতিমধ্যে খেয়াল করেন যে বিচারের কার্যক্রম তো বেশ ভালোভাবেই এগিয়ে চলছে বা খানিকটা অগ্রগতি হয়েছে। অপরদিকে নির্বাচনের সব আয়োজন হচ্ছে। নির্বাচনের সঙ্গে এখন গণভোটের বিষয়টা এসেছে। গণভোটের বিষয়টা কিন্তু শুরুতে কারো মাথায় ছিল না। সংস্কারের নানান প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা, সেগুলিতে 30টিরও অধিক রাজনৈতিক দল একসঙ্গে বসে দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে যে ঐক্যমত্যে পৌঁছেছে, সেই ঐক্যমত্যের ভিত্তিতেই শেষ দিকে আসলো যে তারা যে সিদ্ধান্তগুলি নিয়েছে রাজনৈতিক দলগুলি সংস্কার বাস্তবায়নের জন্য, সেই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সেই পদ্ধতির একটি হচ্ছে গণভোট। সবগুলি দল একসঙ্গে সম্মত হয়েছে, তাহলে গণভোটে তারা যে বিষয়গুলিতে একমত, সেগুলিতে মানুষেরও একমত আছে কিনা সেটা একটু যাচাই বাছাই করা। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে সরকারের যেহেতু এটা একটা ম্যান্ডেটের পার্ট, এই সংস্কারটা করা, এই সংস্কারের উদ্দেশ্যেই যেহেতু প্রস্তাবগুলি গণভোটে যাচ্ছে, তার মানে কি আপনি সরকার তো এই সংস্কারগুলি চাচ্ছে বলেই এ পর্যন্ত অগ্রগতি। রাজনৈতিক দলগুলি এই সংস্কারগুলি চাচ্ছে। কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলির ভিন্ন মত রয়েছে। সেই ভিন্ন মত সহ বা ভিন্ন মতের আলোচনার প্রেক্ষিতেই সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে মানুষের কাছে পরিষ্কার করার কিছু ব্যাপার আছে। সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কেন হ্যাঁ, কেন না। হ্যাঁ হলে কি হবে সেটা বলে দেওয়ার মধ্য দিয়ে নাটার মানেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। সেই বিবেচনায় সরকার মনে করে, সরকার বিভিন্ন আইনজ্ঞের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছে, সরকার এই বিষয়ে কীভাবে মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারে। আইনজ্ঞরা মনে করছেন যে এ বিষয়ে কোনো অসুবিধা নেই, সরকার হ্যাঁ হলে কী সুবিধা এইটা সরকার ব্যাখ্যা করতে পারে। সেই জায়গা থেকে সরকার গণভোটের পক্ষে বা গণভোটে মানুষ হাঁ দিলে কী ধরনের প্রাপ্তি হবে বা কী ধরনের পরিবর্তন হবে, সেই বিষয়গুলি নিয়ে এখন প্রচারণা করছে। এটাই বাস্তবতা। এখানে জুলাই সনদ এবং চার্টার মাঝখানে কিছু তফাৎ, এবং সেখানে অনেক দলের পক্ষে বিশেষ করে বিএনপির তরফে বলা হয়েছে যে তারা যেভাবে মেনে এসেছিলেন সেটা শেষ পর্যন্ত সেই আকারে থাকেনি, বিশেষ করে গণভোটটা যে আকারে হচ্ছে শেষ পর্যন্ত। সেটার ব্যাপারে এই দূরত্বটা কি ঘুচেছে, বা এই বিষয়ে কি পরে আর কোনো আলোচনার সুযোগ তৈরি হয়েছে? দেখুন, এই দূরত্ব যদি না ঘুচত, কিছু বিষয় আছে যে হয়তো প্রকাশ্য আলোচনায় অনেক কিছু আসেনি। অপ্রকাশ্য আলোচনায় দূরত্ব গুছেছে বলেই তো এই বিষয়ে কারো কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নেই। বিএনপি তো দল হিসেবেই বলছে যে গণভোটে হার বিপক্ষে যাওয়া বা নার পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বিএনপি এটা অ্যাডমিট করছে যে গণভোটে, বা বিএনপির যারা নানানভাবে বিভিন্ন ক্যাম্পেইনে আমরা কারো কারো পরিষ্কার দেখছি, তারা বলছেন যে গণভোটে কেন হ্যাঁ যেতে হবে বা বিএনপি সংস্কারের বিষয়ে কতটা আন্তরিক সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করছেন। বরঞ্চ আমি যেটা দেখি যে বিএনপি এক ধরনের এই জায়গায় খানিকটা ভিকটিম হচ্ছে ভিন্নভাবে। ভিকটিম হচ্ছে কীভাবে? বিএনপির বিভিন্ন নেতার নামে বা বিএনপির মনে হয় এরকম বিভিন্ন ফেসবুক আইডি খুলে, পেজ খুলে, সেখান থেকে এক ধরনের নার ক্যাম্পেইন হচ্ছে, যেটা পার্টি হিসেবে বিএনপি খানিকটা বিব্রত বলে মনে হচ্ছে বিএনপি লোকজনের বক্তব্যের মধ্য দিয়ে। সুতরাং বিএনপির অবস্থা তো এখানে হায়ের পক্ষেই আছে, তাই তো দেখা যাচ্ছে এখন। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে এই যে হাঁ ভোট যদি জিতে আসে গণভোটে, তাহলে আসলে কতদূর অগ্রগতি হচ্ছে? যে সংস্কারের কথা বলা হচ্ছিল, যে ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হচ্ছিল, সেটা এই 1.5 বছরের আলোচনা এবং শেষমেশ এই গণভোটে আসার ফলে আসলে কি অর্জন করছে যদি হ্যাঁও জিতে আসে? হ্যাঁ জিতে আসলে তো মৌলিক অনেকগুলি বিষয় আছে যেগুলিতে কোনো নোট অফ ডিসেন্ট নাই। অ্যাটলিস্ট যদি আমরা এভাবে বিবেচনা করি, যেগুলিতে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলির বিষয়ে তো পার্লামেন্ট সংস্কারের জন্য একটা দ্বৈত রোল পাচ্ছেই। পার্লামেন্টে এমপিরা দুইটা রোল নিয়ে আসছেন। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ যেটা,
সেই পরিষদে আলোচনা করে সেগুলি সংবিধানে কিভাবে লিপিবদ্ধ হবে সেই পরিষদ নির্ধারণ করবে। অপরদিকে যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সর্বোচ্চ সেগুলি নিয়ে তাদের পার্লামেন্টে তখন আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলি নির্ধারণ করার সুযোগ তৈরি হবে। এটাই তো, এখানে কোনো জটিল কোনো বিষয় নেই আসলে। এটাকে কেউ কেউ অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তোলার চেষ্টা করছে কখনো কখনো দেখা যায়, এর বাইরে আমরা এখানে জটিল কোনো বিষয় দেখি না। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসি। এখানে একটা বড় অংশের আলোচনা গত 1.5 বছর ধরে ছিল আসলে মৌলিক পরিবর্তন রাষ্ট্রের ব্যবস্থায় কিভাবে হবে, ক্ষমতার ভারসাম্য কিভাবে আসবে, সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার পরে এই সময় নির্বাচনের আগে সে সংস্কারের আলাপটাকে অনেকটাই চাপা পড়েছে, নাকি সেটা আসলে নির্বাচন বা গণভোট বলুন এই সব কিছুর মধ্যে আসলে সুপ্ত হয়ে আছে, যেটা নির্বাচনের পরে আবারও গুরুত্ব পাবে? সংস্কারের বিষয়গুলো না দৃশ্যত একটু চাপাই পড়ে গেছে। দৃশ্য চাপ পড়ে গেছে মানে আসলে বিএনপি অথবা জামাত যাদের কি বলেন, এদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে হা ভোট নিয়ে আপনি কী ভাবছেন, না ভোট নিয়ে আপনি কী ভাবছেন। মানে জিজ্ঞাসা করলে তারা একটা জবাব দিচ্ছে, বাট তারা যে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিতভাবে এটা নিয়ে কিছু একটা বলবে তা কিন্তু বলছে না। এই না বলার পিছনে তাদের রাজনীতিটা আছে। আবার অন্যদিকে আমরা যদি জুলাই সনদের কথা বলি, সংস্কার মানে তো জুলাই সনদ আকারে যেটা আসছে, সবাই যেটা সিগনেচার টিগনেচার করছে, এটা নিয়ে তারা কে কতটা আন্তরিক এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে মনে হচ্ছে সবই যেন লোক দেখানো, মানে এক একজন এক এক কারণে এই কাজটা করতেছে। যেমন ধরেন প্রথমত আমি বলি, জুলাই সনদের প্রথম উদ্যোক্তা কারা ছিল? এনসিপি। তারা এটা সিগনেচার করছে এই পর্যন্ত সিগনেচার করে নেই। ওরাই তো প্রথম, এটা ওদের মুখ দিয়ে প্রথম বাড়িছে জুলাই সনদ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, কই তারা? আবার ধরেন যারা সিগনেচার করছে, তারা ওইখানে সিগনেচার করছে, এতদিন ধরে মিটিং করছে, মিটিংয়ে তারা অঙ্গীকার করছে, স্বীকার করছে যে 5% তারা রাখবেন নারীদের জন্য। রাখছে? রাখছে বলেন? 3 ভাগ। হ্যাঁ, একজন রাখছে 0%, একজন 3 পয়েন্ট কত জানি সামথিং% রাখছে। তাহলে তারা তো এই সদ্য সিগনেচার করে আসছে, এখনই মানে না, এখনই মানে না রে ভাই। আপনি বলবেন যে হ্যাঁ এখন তো কোনো আইনি বাধ্যবাধকতা হয় নাই, আইনি বাধ্যবাধকতা বাদ দেন ভাই, আপনার একটা নৈতিক অবস্থান তো আছে, আপনি তো মাত্র সাইন করে আইছেন, মানেন না কে? মানে যে না, এই না মানার করে তাদের মধ্যে কোনো লজ্জার ভাব দেখছেন? তাও দেখবেন না। তো এই পলিটিক্যাল লিডাররা কি বলে না বলে ভাই, এগুলোর উপর বেশি আস্থা রাখেন না। এই যে বলতেছে যে আমি এটা করবো, আমি এটা করবো, না দেওয়ার, না ভোট দেওয়ার কোনোই কারণ নাই। আচ্ছা, যদি না ভোট দেওয়ার কোনোই কারণ না থাকে, আপনাদের 31 দফা প্রচারণা বন্ধ রাখছেন, একদিনের জন্য বন্ধ রাখছেন, রাখেন নাই তো। আপনি 31 দফার প্রচারণা চালাচ্ছেন, আবার বলতেছেন যে এটাও মানবেন, মানবেন ভাই। এগুলো বাদ কি বাদ? সরকার যে কাজটা করতেছে যে তারা একটা প্রচারণা চালাচ্ছে, এটা তারা চালাতে পারে, এটা এখানে আমি মনে করি না যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে না কি হচ্ছে, এটা মনে করি না। কারণ এই সরকার তো শুরুতেই বলছে তাদের এজেন্ডাই হচ্ছে 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এই সংস্কার তো তাদের এজেন্ডার বাইরে না। এবং এই সংস্কার নিয়ে তারা যে কথাটা বলতেছে, এটা নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা তো কেউ মৌখিকভাবে বলতেছে না এটি সংস্কার আমরা মানি না। কাজে এটা হতে পারে, এটা নিয়ে আমার মানে সরকারের ভূমিকা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার যেটা বক্তব্য সেটা হলো যে হানার জন্য যে অপশনগুলি, যে প্যাকেজগুলি করা হয়েছে, সরকার একটা মাঝখানে বিজ্ঞাপন দেখলাম, এই 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 থাকবে, আপনি যদি সবগুলি পাবেন, যদি হা দেন তাহলে সবগুলি পাবেন, আর যদি না দেন তাহলে কোনোটাই পাবেন না। এই যে বক্তব্যটা সরকারের, এইটা আমার কাছে কনফিউজিং মনে হয়। মানে না দিলে কোনোটাই পাবেন না, এটা ওনারা কী করে বলে? কারণ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, ধরো আমি ধরি হাইপোথেটিক্যালি, এটা নিয়ে আবার কেউ খুশি হবেন না, বেজার হবেন না, এই যে ওদের যে 31 দফা, এই সংস্কারের অনেকগুলি কিন্তু 31 দফার মধ্যে আছে। তাহলে না দিলে আমি পাবো না, আপনি এটা কী করে বললেন? আমি তো পাইতেও পারি, অনেকগুলো আমি পাইতে পারি। 31 দফার সঙ্গে তো এই সংস্কারের যে একেবারে যোজন যোজন দূরত্ব তা তো না রে ভাই, অনেক দফায় আছে, এখানেও আছে, এখানেও আছে। তো যখন আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন যে না দিলে আপনি কোনোটাই পাবেন না, এই কথা তো সত্য না। না দেওয়ার পরেও আমি অনেকগুলি পাবো, অনেকগুলি পাবো। আবার হা দেওয়ার পরে অনেক ঝামেলা হইতে পারে। কেমন? এখানে অনেকগুলো জানে কি 31 দফার সঙ্গে মিলবে না, তখন ওরা কি 31 দফাকে অ্যাবান্ডন করবে? আমি তো মনে করি করবে না, কারণ ওটা তো পলিটিক্স। তারা তো এই নির্বাচনের সময় 31 দফাকে সামনে নিয়ে আসবে। তারা তো 31 দফা তো তাদের ম্যানিফেস্টোর পার্ট হবে ভাই।
দেখেন আমি বললাম তো এটা আমার ধারণা, তারা এটা পেছনে এত শ্রম দিল কেন? আবার তারা তো বলতে পারে, আমি তো নিজেও মনে করি যে ব্যক্তিত্বের পেছনে তাদের শ্রম দেওয়া, তাদের গবেষণা মোটেই আপনি উড়াই দিতে পারবেন না। তাহলে কি হলো? কাজেই আর এই প্যাকেজে তো ঝামেলা আছে, প্যাকেজেও ঝামেলা আছে। 4টে প্যাকেজ বাদ দেন আপনি, প্রথম যেটা আছে, প্রথম প্যাকেজটা আমি বলি, ওটার মধ্যে যে যে জিনিসগুলো আছে, যে আপনি এটা মানবেন এটা মানবেন, শেষে একটা কথা আছে যে সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো আপনি করবেন, এইভাবে হবে। সাংবিধানিক পদ যে কটা আছে, 4টা 5 সাংবিধানিক পদ আছে, প্রত্যেকটা তো বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিছে, প্রত্যেকটাতে। ওই আপনার পিএসসি, দুদক, যতগুলি আছে প্রত্যেকটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এটা যদি জনগণ একবার হা বলে দেয়, তাহলে নোট অফ ডিসেন্ট আর কি হলো? তাহলে এটা একটা বিরোধ হবে না? তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলি কনফিউজিং রে ভাই, এতগুলি প্যাকেজ দিয়ে একসঙ্গে হয় না। এই প্যাকেজ এরকম প্যাকেজ করে আপনি একটা হা না দিয়ে তো আপনি একাধিক প্রশ্নের উত্তর পাবেন না রে ভাই। আপনি তো প্যাকেজ দিচ্ছেন, একটা প্যাকেজ আপনি আমাকে সকালের নাস্তার প্যাকেজ দিচ্ছেন, দিয়ে এটার মধ্যে একটা প্যাকেজের মধ্যে আপনার মনে করেন ফলমূল আছে, আপেল আছে, আঙ্গুর আছে, দুধ আছে, পনির আছে, সবই আছে, ওর মধ্যে ছোট্ট একটা বোতলের মধ্যে মধু আছে। কারণ আপনি বলেন যদি তুমি নাও তো পুরোটা নিবা, না নিলে তুমি একটা নিতে পারবে না, না নিলে আমাকে না খাই থাকতে হবে, আর নিলে পরে আমাকে মদ খাইতে হবে। ভাই আমি তো এই দুইটা কোনোটাই চাই না, আমি খাইতেও চাই, মদটাকে অ্যাভয়েড করতে চাই। আমি কি আমার জন্য কি আছেন আপনি? জি, জনাব ফয়েজ, এই যে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না, কারণ ভোট দিতে তো আসবেন এমন অসংখ্য মানুষ যাদের আসলে এই সাংবিধানিক জটিলগুলো বিষয়গুলো বোঝার কথা নয়, তারা আসলে কি বুঝবেন এই গণভোট দিয়ে? এটা খুব ভালো বিতর্ক, এটা বেশ কিছুদিন ধরেই চলছে। আর আমি এই বিতর্কটার রেসপন্ড করার আগে ভাইয়ের একটা জিনিস জাস্ট, এটা ইন্টারেস্টিং ওইটাও, যে যেমন বিএনপির 31 দফা, এর অনেকগুলি দফার সঙ্গে জুলাই সনদের অনেক বা সংস্কার যে সমস্ত প্রস্তাব সেগুলির অনেক মিল রয়েছে, আবার এর বাহিরেও অনেক কিছু আছে। তো এটা তো কোনো অসুবিধা না। অসুবিধা না মানে হচ্ছে এই বিবেচনায় যে এটি মানে কোনো পার্টির জন্য তো এমন কোনো শর্ত নেই যে সেই পার্টি তার অপরাপর প্রতিশ্রুতি মানুষের কাছে দিতে পারবে না। ইশতেহার তো তার প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি। ধরুন বিএনপির খুব পপুলার আলোচনা হচ্ছে ইদানিং ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড তো আমার সংস্কারের পার্ট নয়, এটা তার 31 দফায় আছে, এটা অন্য জিনিস। তো সেগুলি নিয়ে তো পার্টি এগোবে, পার্টির নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে, নিজস্ব কর্মসূচি থাকবে, সেগুলি তো ভিন্ন জিনিস। সেটার সঙ্গে মৌলিক সাংবিধানিক সংস্কারের আমি মনে করি না কোনো ব্যত্যয়ের ঘটনা আছে। আর আপনি যেটা বলছেন যে সোসাইটির সব মানুষ কি সংবিধান বুঝবে কিনা, এটা খুবই ট্রু। ধরেন আমি যদি একটু কমিউনিজমের আলাপ করি, কমিউনিস্ট পার্টিগুলি আলাপ করি, কমিউনিস্ট পার্টির একটা বড় আইডিয়াল হচ্ছে তারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব করতে চায়, তাই তো? খেয়াল করুন, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, এই শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য শহরের লিটারেট কমিউনিস্টরা তারাই কিন্তু শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করে। কিন্তু ওই আপনার ডি ক্লাস হওয়ার জন্য বা আপনার রাজনৈতিকভাবে একদম প্রলেতারিত হয়ে ওঠার জন্য যে ধারণাটুকু সামনে নিয়ে আসে, সেজন্য তারা বলে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব, তাই না? তো সেইখানে আমি আমার সোসাইটির, ধরুন আমরা এখানে 3 জন আছি, 3 জনের মধ্যে আমরা 2 জন বেসিক্যালি সংবাদকর্মী, আপনি একজন আইনজীবী। আমরা যদি কোনো বিষয়ে না বুঝি, আপনার একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সেটা আপনি আমাদেরকে বুঝাবেন। আবার বাস্তবতা হচ্ছে এরকম, আমরা কোনো ক্ষেত্রে অনেকটা নামাজের ইমামের মতো, ইমামের যে নিয়ত আমারও সেই নিয়ত, হ্যাঁ, যে আপনার এই নেতৃত্বটা আমি মেনে নিচ্ছি বিকজ আমি মনে করি এটা আপনি বোঝেন। তো সোসাইটিতে এরকম কয়েকটা ক্লাস্টার থাকবে। আমার একদম প্রান্তিক কৃষক কিছুই বোঝে না, যেটা আমি বলতে পারি না। রিক্সা ড্রাইভার উনি কিছুই বোঝে না, এটা যেমন বলতে পারি না। আবার আমি এটাও বলতে পারি যে এরকম সাংবিধানিক জটিল জটিল বিষয়গুলির অনেক ক্ষেত্রে তাদের স্পষ্ট ধারণা নাও থাকতে পারে। এই জন্য সোসাইটিতে নেতৃত্বের একটা সিস্টেম আছে, কমিউনিটির একটা সিস্টেম আছে, কমিউনিটি লিডারশিপ গড়ে ওঠে। তো আপমর নাগরিকদের জন্য আপনি যখন একটা প্যাকেজ নিয়ে হাজির হবেন, পুরো সাংবিধানিক বিষয় নিয়ে হাজির হবেন, এটা নিয়ে আমি তাহলে তো কোর্ট কাছারি থাকতো না। আমার দেশের সব মানুষ যদি সব আইন সব কিছু বুঝতোই, তো বোঝে না বলেই এটাকে যতটা সহজ করে মানুষের কাছে বোঝানো যায়, সেই বোঝানোর কাজটা সরকার করছে। সরকার চেষ্টা করছে প্রতিনিয়ত নানান, আপনি আজকেও আমরা একটা ডকুমেন্টারি রিলিজ করেছি, গণভোটটা আসলে কি। সেখানে আমরা খুব স্বাভাবিক সহজভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তারা কি যদি গণভোটে অংশ নেয় কি পাবে কি পাবে না, বা এর মধ্যে কি আছে। সুতরাং
আপনি এটা আমি আশা করি আপনি আমার সঙ্গে একমত হবেন যে সোসাইটির অনেক শিক্ষিত মানুষ আছে তার নিজের কারণে যদি কোর্টে যায়, কোর্টে গেলে কিন্তু আমি যদি কোনো কারণে আসামি হই, আমি চাইলে আমার নিজের আর্গুমেন্টের জায়গায় আমি নিজে যেতে পারি। তারপর আমি একজন লয়ারকে হায়ার করি কেন? বিকজ আমি হয়তো আমার মতো করে আর্গুমেন্টে যাব, কিন্তু একজন লয়ার তার ল গ্রাউন্ডটা উনি জানে, সেই গ্রাউন্ডে করবেন, তাই তো? তো এটা সত্য যে সংবিধানের মতো জটিল বিষয়ে আমার সোসাইটির সব মানুষের সমান ধারণা নেই, কিন্তু এই কঠিন বিষয়গুলিকে সহজভাবে উপস্থাপন করার জন্য সরকার চেষ্টা করছে, গণমাধ্যমগুলি চেষ্টা করছে, পলিটিক্যাল পার্টিগুলি চেষ্টা করছে। ধরেন এই যে 31 দফা বা অপরাপর পলিটিক্যাল পার্টির আরও বিভিন্ন এজেন্ডা থাকতে পারে, সেগুলি নিয়ে যখন আসবে এটাও ভাবার কোনো কারণ নেই। প্রান্তিক জনপদের মানুষ যখন জনাব তারেক রহমান বলেন লন্ডনের বা যুক্তরাজ্যের যে ন্যাশনাল হেলথ অথরিটি সিস্টেম NHA বলে তারা, এই সিস্টেমের কথা যখন বলেন, উনি মনে করেন যে আমি এই নেতাকে পছন্দ করি, উনি একটা জিনিস ইন্ট্রোডিউস করছেন, উনি বলছেন এটা ভালো হবে হয়তো, এই বিশ্বাস নিয়েই উনি ওই রাজনীতিটা করেন বা তার নেতৃত্ব মেনে নেন। NHA কিরকম, আমার বুড়ুঙ্গামারির একজন কৃষক গিয়ে কিন্তু লন্ডনে গিয়ে NHA বিষয়ে জেনে আসবে না, বা ইন্টারনেট ঘেটে হয়তো উনি জানার চেষ্টা করবেন না। সো এই বাস্তবতা থাকে গণভোটের ক্ষেত্রে। অ্যাটলিস্ট ধরেন আপনি যেখানে সাংবিধানিক রেফারেন্ডাম হয়েছে, সংবিধান পুনর্লিখনের জন্য বা নতুন সংবিধান তৈরির জন্য গণভোট হয়েছে, সেখানে এমনও নজির আছে, চিলিতে ধরেন 3বার গণভোট হওয়া লাগছে, প্রথম 2বারই ফেল করছে, থার্ড টাইমে গিয়ে সেটা হাঁ ভোটে জয়যুক্ত হয়েছে। এটা অনেক জটিল বিষয়। এই জটিল বিষয়টাকে সরকারের চেষ্টা আছে, আমি জানি না কতটুকু সফল হবে, কতটুকু সফল হয়েছে, চেষ্টা আছে মানুষকে সহজ করে বোঝানোর জন্য, মানুষ যেন বুঝতে পারে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব মাসুদ কামাল আপনার কাছে। জোটের হিসেব নিকেশ এখনো চলছে, জামাত NCP সহ 11 দলের যে জোট হয়েছে সেটার এখন পর্যন্ত শেষ হিসেব কি দাঁড়াচ্ছে এটা পরিষ্কার নয়। দিনের শেষে কার লাভ কি কার ক্ষতি হলো আপনার মনে হয়? দেখেন, আমি না কতগুলো জিনিস ঠিক বুঝি না মানে কি, আমার তো নিজস্ব একটা হিসাব আছে, কিন্তু সমস্যাটা কি, আমার হিসাব তো আমার মতো, আমার এই হিসাবের মধ্যে কিন্তু কিন্তু কিছু পুরনো ধ্যান ধারণাও কাজ করে। আমি লেটেস্ট অনেক কিছু হয়তো বুঝবো না, অনেক এই প্রজন্মর মন মানসিকতাই যেমন আমি বুঝি না, আমি আমার ছেলেরই বুঝি না। আমার ছেলে আমার পাশে থেকে বলছে, ওর যে কেন ভালো লাগে আমি বুঝি না, ভালো লাগে এটা ওর কী করবেন আপনি? তো আমাদের এই ইয়াং জেনারেশন কী চায় না চায় এটা কিন্তু আমরা তো একটা প্রাচীনপন্থী, অনেক সময় বুঝি না। কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায়, এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু থমকে গেছি। এটা হলো একদম রিয়েলিটি। এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন, তাদের তো একটা হিসাব আছে, তারা তো ফিল্ডে আছে রে ভাই। তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না, কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে। বিএনপি এর বিপরীতে কি স্ট্র্যাটেজি গ্রহণ করে? বিএনপির অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গা ছাড়া ভাব দেখছি। তো এই গা ছাড়া ভাব তাদের কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমার এটাও মনে আছে 91 ইলেকশনের সময় তখন আমি সাংবাদিকতা করি, আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল। যখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না, এটা কিন্তু ছিল, কিন্তু বুঝছেন না, আওয়ামী লীগও আওয়ামী লীগ তো মিনিস্ট্রি ঠিকঠাক করে ফেলেছিল, ক্যাবিনেট সব ভাগ বটর করে ফেলেছিল। তাই কখনো জনগণের মন বোঝা বড় কঠিন, জনগণ কি চায় কেন চায়। কারণ আপনি দেখেন, একটা দুইটা হতে পারত, 5-5টা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল, এবং এই লোকগুলো তো এই দেশেরই মানুষ, বিভিন্ন গ্রাম থেকে আসছে, সারা দেশ থেকে আসছে। কাজে এইটাকে বিএনপি, এবং শেষেরটা তো অনেকে মনে করতো ঠিক আছে তারেক রহমান আসছে, তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে, তা তো করেনি। কাজে এগুলিকে বিবেচনায় নিতে হবে। বিএনপির যারা মোটামুটি মানে টেরোরিন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন, আর একটু চিন্তা ভাবনা করেন, এটা আমি তাদেরকে পরামর্শ দেবো। কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক, কিন্তু আবার অন্যদিকে আরও কিছু কথা আছে যেটা আমি যেভাবে ভাবতাম আর কি, আমার ভাবনা ভুল হবে বলে আমি প্রথমে বললাম, কিন্তু আমার ভাবনাটাও একটু শেয়ার করি যে আমি আসলে কী ভাবতাম। আমার ভাবনা অনুযায়ী জামাতের পলিটিক্স একদিন ঠিকই ছিল, জামাত ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে। কেন? এটা হলো আমার ধারণা। কারণটা হলো, বাংলাদেশে আমি সবসময় বলি, বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে, এখনও আছে। তো এই ভোটারদের কাছে তারা তো নানাভাবে সুবিধাপ্রাপ্ত ছিল গত 15 বছর, কেউ এই ধান্দা করছে ওই ধান্দা করছে, বাট আওয়ামী লীগ কারণে সুবিধা তো পাইছে রে ভাই। তো এই সুবিধাটা বন্ধ হলো কেমন কিনা? আওয়ামী লীগ দেশ ছাড়া হওয়ার পরে আওয়ামী লীগ সরকার পতনের কারণে তো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দাবিদার কারা? এনসিপি।
তারা নিজেরাই বলে আমরাই সরকার ফেলাই দিছি, এবং তারা নিজেদেরকে একজন সিপাহ সালার মনে করে। তো এই সিপাহ সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন, বিতৃষ্ণা বলেন, অপছন্দ বলেন, সবই আছে। জামাত আওয়ামী লীগের মধ্যে একটু ঢুকেছিল, মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে, সহানুভূতি দেখিয়েছে, আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল ওই সময় তারা এখান থেকে কিছু কিন্তু সুবিধা পেয়েছে। ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হয়তো অনেকে মনে মনে ভাবছিল। তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে কিন্তু পড়ে নেয় আমি তাও মনে করি না, পড়েছে। এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানে গেছে। কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর। এই জায়গাটাতে জামাত এই ব্লান্ডারের কারণে আর এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, কোনো ভোট ব্যাংক নেই এনসিপির। এনসিপি জামাতকে 10টা ভোট এনে দিতে পারবে না, এনসিপির সেই অ্যাবিলিটি নাই। যাও দুই একটা ছিল তো দল থেকে ত্যাগ করে চলে যাচ্ছে সমানে। এটাই তো কারণ, একমাত্র কারণ। কাজে সেই হিসেবে ওইটা যাওয়াতে এনসিপির আরও খারাপ অবস্থা হয়েছে, যে মানুষে বুঝছে যে নৈতিকভাবে এনসিপির এক ধরনের আপোষ করছে। তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না, এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে। এই বিবেচনায় আমি মনে করি এনসিপি জামাত একটা ভুল করছে। আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি, বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মার্কাটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মার্কা। অনেকে আমি ছোটোবেলায় আমি বিভিন্ন টেলিভিশনে দেখছি, ওই যে প্রার্থী গেছে বুড়ি মার কাছে, চাচির কাছে, যে বলে চাচি মাথা হাত দিয়ে বলে বাবা তুমি তো খুব ভালো মানুষ, তোমার এই ভোটটা দিতাম, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। এরকম বলা কিন্তু বহু লোক আছে, তারা মার্কা চিনে আর কিছু চিনে না কিন্তু। তো গত 2009 সালের পর থেকে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু দাঁড়িপাল্লা চিনে না ভাই, ধানের শীষ চিনে। ধানের শীষ চিনে কীভাবে ইলেকশন করার কারণে না, চিনে এই কারণে বিএনপি যতগুলি মিটিং করছে সেই মিটিংয়ে কিন্তু তার নেতা কর্মীরা কিন্তু ধানের শীষ চেয়ে হাজির হয়েছে, ধানের শীষের ছবি সেখানে ছিল, কিন্তু জামাত তো মিটিংই করতে পারে নাই। তো যে কারণে শিক্ষিত একটা তাদের মতো একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হয়তো এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, এক ধরনের ভোট আছে, কিন্তু গ্রামাঞ্চলে যারা নাকি মার্কা দেখে এখনও ভোট দেয় তাদের মধ্যে জামাতের অবস্থান কেমন হবে আমি বলতে পারবো না। জি, ধন্যবাদ। জনাব ফয়েজ, আপনার কাছে ফিরে আসতে চাই। হাদি হত্যাকাণ্ডের চার্জশিট হলো, সেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন অনেকে। পরেও আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে যেখানে রাজনৈতিক কর্মীরা, নেতারা নিহত হয়েছেন। সর্বশেষ শিবিরের এক কর্মী নিহত হলেন। এই ঘটনাগুলো আসলে ঠেকানো কেন যাচ্ছে না? না, দেখুন, এখানে কিছু তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা ব্যর্থতা কিছু জায়গায় আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে একদম সুনির্দিষ্ট টার্গেট কিলিং যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে মানে এটা যেখানেই বসে, আপনি যে পজিশনে বসে বলেন না কেন, টার্গেট কিলিং ঠেকানো খুব ডিফিকাল্ট। এখন আমরা সাম্প্রতিক সময়ের বেশ কিছু হত্যাকাণ্ড যেগুলি প্রত্যেকটা অ্যানালাইসিস করে দেখা যায় প্রত্যেকটা টার্গেট কিলিং। ধরুন, স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ঢাকায় খুন হলেন, মোটামুটি সেই হত্যার রহস্য ভেদ হয়েছে। এর সঙ্গে প্রিন্সিপাল অ্যাকিউজ যে শুটার, সেটাও চিহ্নিত হয়েছে, অ্যারেস্ট হয়েছে। দেখা যাচ্ছে এগুলি খুবই টার্গেট কিলিং। এই বিবেচনায় সরকার তো নানানমুখী উদ্যোগ নিয়েছে। এখন শিবিরের যে নেতা হত্যাকাণ্ডের কথা বলেছেন, এটা আমার আসলে স্পষ্ট জানা নেই কী ঘটনা বা কোথায় হয়েছে। তবে অপরাপর বিষয়গুলিতে দেখা যাচ্ছে যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপের ফলে এখন একটা বিষয় এখানে পরিষ্কার, সেটা হচ্ছে এই যে গোয়েন্দা ব্যর্থতার কথা বলছি, সেগুলি কোনো কোনো সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে গোয়েন্দাদের সাকসেস কিন্তু কেউ দেখে না। তো এটা তো ধারণা করার কোনো কারণ নেই যে যারা সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মূলত নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তারা শুধুমাত্র 2-1 জনকে টার্গেট করে বসে আছে। অনেকগুলি টার্গেট ইতিমধ্যে ফয়েল হয়েছে গোয়েন্দাদের সাফল্যের কারণেই। অনেক জায়গায় সেই সাফল্য তারা দেখাতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাগুলির প্রত্যেকটিকে অ্যানালাইসিস করে আরও দৃঢ়ভাবে কীভাবে এগুলি মোকাবেলা করা যায়, কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়ে ইতিমধ্যে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলি কাজ শুরু করেছে। আমরা আশা করি সামনের দিনগুলিতে এটা আর আমরা একটু ইতিবাচক অবস্থা দেখতে পারবো, আরও ইতিবাচক অবস্থা দেখতে পারবো। ওভারঅল এই হত্যাকাণ্ডগুলির বাইরে যদি আপনি সাম্প্রতিক সময় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিবেচনা করেন, সেটা কিন্তু গত 6 মাস 9 মাস 1 বছরের তুলনায় বেশ ভালো দিকে এগোচ্ছে। একটা বড় চ্যালেঞ্জ অস্ত্র উদ্ধার, যেগুলো লুট হয়ে গিয়েছিল জুলাই আগস্টে, সেগুলো একটা বড় অংশ এখন উদ্ধার করা যায়নি। সে ব্যাপারে কি অগ্রগতি আছে কিনা বা কি
সেগুলো ভাবছে উদ্ধারের সরকার? প্রতিনিয়ত চেষ্টা চলছে, এখনো অভিযান চলছে, মাঝে মাঝে কিছু পাওয়া যাচ্ছে। অস্ত্রগুলি আসলে সেখানে লুট হওয়ার পরে নানানভাবে হাত বদল হয়ে গেছে, অনেকগুলি অস্ত্র উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে, কিছু কিছু নতুন অস্ত্র এর মধ্যে ইতিমধ্যে ঢুকেছে, সেগুলিও নানান জায়গায় অস্ত্র আটক হচ্ছে। পুরনো অস্ত্র যেগুলি লুট হয়েছে সেগুলিও ধরা পড়ছে। তো আইন শৃঙ্খলা বাহিনী তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চলছে। আরও কিছু কম্বাইন্ড অপারেশনের বিষয়ে ইলেকশন কমিশন ইতিমধ্যে বিভিন্ন বাহিনীর সঙ্গে বসেছে, তারাও সমন্বয় করার চেষ্টা করছে। দেখা যাক, আশা করা যাচ্ছে কতটুকু অস্ত্র উদ্ধার করা যাবে কি যাবে না, তার চেয়ে বড় বিষয় নির্বাচনকালীন সময়ে যে শান্তিপূর্ণ পরিবেশটা নিশ্চিত করা প্রয়োজন, সে বিষয়টা নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচন সামনে রেখে আর কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন সরকারের? নির্বাচন সামনে রেখে আসলে মেইন চ্যালেঞ্জ যদি বলেন, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এখন পর্যন্ত আমরা যেই সহাবস্থান বজায় থাকতে দেখছি, এই সহাবস্থানটা বজায় রাখা মেইন চ্যালেঞ্জ। আপনি যদি মানে নির্বাচনকে মানে শুধু যদি আমরা ভোটিংয়ের দিন বলি, অর্থাৎ যেদিন ইলেকশন হয় সেদিনের দিনের ডেপ্লয়মেন্টের কথা বলি, এটা খুব ট্রেডিশনাল, খুবই ট্রেডিশনাল, যে 14 জন থেকে 12 জন এরকম ডেপ্লয়মেন্ট থেকে অস্ত্র, হ্যাঁ। সো সেটা দিয়ে আসলে কোনো কিছু রোধ করা যায় না। সেটাতে তাহলে রোধ হয় কিভাবে, যুগের পর যুগ কিভাবে হয়ে আসছে, সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রেজেন্স যখন থাকে, তাদের সমর্থকদের প্রেজেন্স যখন থাকে, ভোটাররা যখন একটা ভিজিবল হয়ে ওঠেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, এটা অটোমেটিক্যালি একটা পরিবেশ তৈরি করে দেয়। আমি আপনাকে এখানে একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা বাংলাদেশের হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকবে। সেটা হচ্ছে যে আপনি এই দেশের হিস্ট্রিতে কখনোই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত এমন কোনো নির্বাচন দেখেননি এর আগে, যেই নির্বাচনে মনোনয়নপত্র সাবমিশনের সময় মিনিমাম কোনো বাধা দেয়া, হামলা করা, হত্যা করার মতো ঘটনা, এরকম ঘটনা ঘটে থাকে। ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত মনোনয়ন পেপার ছিনিয়ে নেওয়া একজনের তার একজন। কিন্তু খুবই ফরচুনেট ব্যাপার হচ্ছে যে এবারের নির্বাচনের তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশনের বা দেশের জন্য সবচেয়ে বড় ইভেন্ট ছিল নমিনেশন পেপার সাবমিশনের দিন। ওই দিন এখন পর্যন্ত একটা ঘটনা রিপোর্ট হয়নি এরকম যেখানে মনোনয়নপত্র সাবমিট করার সময় বাধা দেওয়া হয়েছে বা কোনো জায়গায় হামলা হয়েছে। এ ধরনের, এটা একটা গুড স্টার্ট। আমরা যদি এই ধারাবাহিকতাটা ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে পারি, ট্রুলি আমরা একটা খুবই মানে আপনার ফ্রুটফুল এবং জয়ফুল ইলেকশন আমরা পাবো। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সমস্যা হতে পারে কিনা? আওয়ামী লীগ তো একটা সমস্যাই। আওয়ামী লীগ সমস্যাটা এটা প্রত্যেকের কাছেই সমস্যা, প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর কাছে সমস্যা, সরকারের কাছে সমস্যা। কিন্তু তারা আশা করি এমন কোনো ঘটনা ঘটাতে পারবে না। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে সরকারের, যার ফলে নির্বাচনকে ফয়েল করা যায়। নির্বাচন বাধাগ্রস্ত হবে বা নির্বাচনকে বানচাল করে দেওয়ার মতো শক্তি আওয়ামী লীগের নেই। ধন্যবাদ। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া না যাওয়া নিয়ে বিস্তর আলোচনা, এর মধ্যে তামিম ইকবালকে আবার এক ধরনের ট্যাগিং করে বিসিবির এক পরিচালকও বেশ সমালোচনার মুখে পড়েছেন। সব মিলিয়ে এতে আসলে বাংলাদেশ কি ক্ষতির মুখে পড়ছে এই যে এই ভারতে না যাওয়ার কথা সাফ জানিয়ে দিয়ে? শুনেন, কিছু ক্ষতি তো হবেই, কিছু ক্ষতি হবে। মানে মনে করেন আমাদের যারা প্লেয়ারগুলো আছে, যে সবারই অর্থনৈতিক ক্ষতি হবে। আমরা বাংলাদেশকে ওই মাঠে বিশ্বকাপে খেলায় দেখতে পাবো না, এই ক্ষতি তো হবেই। এই ক্ষতিকে আমি অস্বীকার করছি না, কিন্তু এই ক্ষতিটা যদি আপনি ইগনোর করতেন তাহলে আপনার আরও যে বড় ক্ষতি হইতো, ওটার কয়েক গুণ। আপনি অযৌক্তিকভাবে আমাদের দেশকে অপমান করছেন রে ভাই। ইন্ডিয়া অযৌক্তিকভাবে আমার দেশকে অপমান করছে, সে অপমান আমি সহ্য করব? আমি তো একটা সভরেন কান্ট্রি রে ভাই। তারা কি মনে করে আমাদেরকে? তারা বলতেছে কি টিপু দাস এই সমস্ত মূল কারণ তো। আচ্ছা ফাইন, বিশ্বজিৎকে কুপায় মারে নাই ছাত্রলীগের পোলাপান, মারে নাই? তখন কিরকম টুর্নামেন্ট থেকে আমাদের প্লেয়ারদেরকে বের করে দিয়েছিল ওরা? তাহলে এখানে আসলে ধর্মীয় বিষয়টা কিছু না, এখানে মূল বিষয় হলো পলিটিক্স। তারা যে কোনো কারণেই হোক একটা পলিটিক্স করছে, এটা তাদের জন্য পলিটিক্স। তাদের সামনে ইলেকশন আছে, পশ্চিমবঙ্গে ইলেকশন আছে, এই পলিটিক্স তারা করতেছে এখানে পশ্চিমবঙ্গে। ওখানকার হিন্দু ভোটারদেরকে উত্তেজিত করার জন্য করতেছে, হিন্দু ওদেরকে খুশি করার জন্য করতেছে। এটা হলো বিজেপির পলিটিক্স, আর কিছু না। এখন এই পলিটিক্সটা যে বুমেরাং হয়ে যাবে, এটা ওরা হিসাব করে নাই। এখন তো একটা বিরাট চেঙ্গির মধ্যে পড়ছে যে ইন্ডিয়ার সঙ্গে তো আমাদের কোনো ব্যাপার না, বিসিসিআইয়ের সঙ্গে তো কোনো আলোচনা হচ্ছে না। বাংলাদেশ চিঠি লিখছে আইসিসিকে,
ভাই আমি ওখানে যাবো না, আমি নিরাপদ বোধ করি না। বাংলাদেশের লজিক 100% ভ্যালিড, যে আপনি আমার একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারবেন না, আপনার 25 জন লোককে কীভাবে নিরাপত্তা দিবেন? আমি যাবো না। তো এখন আইসিসিটা কী করবে? এখন ইন্ডিয়ার সমস্যাটা কি? আইসিসির প্রেসিডেন্ট হলো এখন জয় শাহ, মানে অমিত শাহর ছেলে, যিনি একজন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। এখন অমিত শাহ হলো গিয়ে মানে বিজেপির সবচেয়ে বড় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী। এখন স্বরাষ্ট্রমন্ত্রী পোলার উপরে পড়ছে দায়িত্ব, এখন সে কী করবে? ফেল করলে তো ফেল। তো এখন মোটামুটি একটা সেঙ্গির মধ্যে পড়ছে, আর এর মধ্যে বেইজ্জতি করে দিছে পাকিস্তান। পাকিস্তান প্রস্তাব দিছে যে ইন্ডিয়া যদি যেহেতু পারতেছে না, ইন্ডিয়া যেন আসতেছে না, তো আমরা প্রস্তুত, যদি আইসিসি বলে তাহলে আমরা প্রস্তুত। আইসিসি বলার মানে কি? জয় শাহকে বলতে হবে পাকিস্তানকে, ভাই তাহলে তোমরা এটাকে ওদেরকে খেলার এই ব্যবস্থা করে দাও। তো এটা তো এর চেয়ে অপমান আর কি আছে? এর চেয়ে বড় পরাজয় আর কি আছে? মানে ওরা রাজনীতির কারণে এই কাজটা করছিল, রাজনৈতিকভাবে একটা বাড়তি মাইলেজ পাওয়ার জন্য, কিন্তু সেইটা তাদের জন্য আমি মনে করি টোটালি বুমেরাং হয়ে গেছে। তামিম ইকবালকে কেন্দ্র করে এবং বিসিবির পরিচালক একজনকে কেন্দ্র করে যে চাপানুতর চলছে, সেটার আসলে শেষমেশ গতি কি হচ্ছে? সেটা আমি আসলে ফলো করিনি, আমি আসলে এই ব্যাপারে মন্তব্য করতে চাই না। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, আসলে এখন কি বিশ্বকাপে যাওয়ার ব্যাপারটা শেষ পর্যন্ত কি জানা গেল, বা সরকারের অবস্থানটা আসলে কি কোনোভাবে আশ্বাস দিলে নিরাপত্তার, সেক্ষেত্রে কি ভারতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না, দেখুন, এটা তো একটা কনভারসেশন শুরু হয়েছে। কনভারসেশন শুরুর দিকটা যদি আপনি দেখেন, মাসুদ ভাই যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে এটা মানে মেইনলি আওয়ার কনসার্ন ইজ আওয়ার সিকিউরিটি। আমাদের একজন ন্যাশনালও যদি সেখানে গিয়ে সিকিউরিটির জন্য হার্মফুল হয়, তো আমরা তো সেই ন্যাশনালকে পাঠাবো না। বাংলাদেশ তো কাউকে পাঠাবে না এই পরিস্থিতি যদি মনে করে যে সেখানে গিয়ে এসে তার জীবনের হুমকি চলে আসে। তো সেক্ষেত্রে একজন প্লেয়ার, ওই মুস্তাফিজুর রহমান, ওনাকে যখন নিরাপত্তা দিতে ভারতের এত বড় রাষ্ট্র, এত বড় আয়োজন, এত বড় ব্যবস্থা, এত হম্বিতম্বি, তারা যখন ব্যর্থতার পরিচয় দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ কোন বিবেচনায় এখানে আপনার পুরো টিমের স্টাফ, এবং আপনি যেটা জানেন যে ওয়ার্ল্ড কাপ যখন হয়, যে ভেন্যুতে হয়, সেই ভেন্যুতে যখন আমাদের দল খেলে, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীদের একটা বিশাল আগ্রহ থাকে কত কত সাংবাদিকরা যাবে। তা আমাদের সিটিজেনদের, আমাদের প্লেয়ারদের, আমাদের টিমের লোকজনদেরকে এই নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতেই হবে। আলটিমেটলি যেটা বিষয় দেখুন, মুশকিল হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে যেই ব্যবস্থার মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্ক জারি রেখেছিল, সেই ব্যবস্থাটা তো ভেঙে পড়েছে, সেই ব্যবস্থাটা আর এক্সিস্ট করে না। তো এইটা আমি মনে করি যে ভারতের এটা ডিপ্লোম্যাটিক একটা ফেইলিওর আছে। ভারত যদি গত 15 বছর 20 বছর ধরে তার কূটনৈতিক চ্যানেলটা বা তার কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশ এবং ভারত সম্পর্ক, ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের সম্পর্কের জায়গায় মূল্যায়ন করত, বিবেচনা করত এবং স্থাপন করত, তাহলে একদিন আমার এখান থেকে কি হাসিনা চলে গেল, না অন্য কেউ চলে গেল, কে ক্ষমতার পরিবর্তন ঘটে গেল, এটা দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ হওয়ার কোনো বিষয় ছিল না। এখন এই সবগুলি বিষয়কে আমি আলটিমেটলি যে জায়গায় দেখি, যে আপনি যে প্রশ্নটা করছেন শেষ পর্যন্ত, হ্যাঁ, যদি তারা বলে যে তারা নিরাপত্তা দিতে প্রস্তুত, সেক্ষেত্রে আমাদেরও অ্যাসেসমেন্টের করার ব্যাপার আছে। আমাদের অ্যাসেসমেন্ট যদি হয়, সেটা আমাদের বিসিবির সিদ্ধান্তের বিষয় আছে, সরকারের সিদ্ধান্তের বিষয় আছে, সেটা সময় বলে দেবে কি হয়। তবে আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের যে দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ছিল, সেই ত্রুটিপূর্ণ কূটনৈতিক সম্পর্কের মেরামতের একটা অংশ মনে হয় শুরু হলো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। জি, একেবারে শেষ দিকে জনাব মাসুদ কামাল, নির্বাচনের প্রসঙ্গে ফিরে আসতে চাই, যেটা একটু আগে জনাব ফয়েজ আহমেদকে জিজ্ঞেস করছিলাম, যে নির্বাচনকে সামনে রেখে কোনো চ্যালেঞ্জ বা আশঙ্কা আপনার এখনো আছে কিনা? দেখেন, এটা আসলে নির্ভর করবে অনেক কিছুর উপর। যেমন ফয়েজ যে কথাটা বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু যে মনোনয়নের সময় কোনো হামলা হয় নাই, কোনো রকম মারামারি, বাংলাদেশে এটা প্রায় দেখা যায়, স্থানীয় নির্বাচন তো আর বেশি দেখা যায়। বাট ইন্টারেস্টিং কি জানেন, দেখেন সব নীরবতা কিন্তু আসলে অনেক কিছুই মানে প্রমাণ করে না, শান্তির প্রমাণ দেয় না। 24-এর নির্বাচনেও কিন্তু খুব নীরবতা ছিল, আমরা আর মামুরা, আমি আর ডামি করছি। তো এটাও তো যদি আমরা আর মামুরা হয়, তাহলে নীরবতা থাকবে, মা ভাগ্নে মারামারি আবার কিসের? না, নির্বাচনে যদি মাসুদ ভাই, প্রতিদ্বন্দ্বিতা না 24-এর থাকে- নির্বাচনে আমি তো মাঠের রিপোর্টার ছিলাম, আমি এটা কভার করার সুযোগ হয়েছে। 24-এর নির্বাচনে আপনি ইভেন এখনো যদি আপনি আর্কাইভে যান, নিউজগুলি দেখতে পাবেন যে 24-এর নির্বাচনে এই আমি আর ডামি বা আমরা আর মামুরা, আপনি যেটা বলছেন, সেই নির্বাচন কিন্তু ব্যাপক সংঘাতপূর্ণ অবস্থার মধ্য দিয়েই নমিনেশন পেপার ফাইলিং হয়েছে। আচ্ছা, হতে পারে অন্তদলীয় কোন দলের জন্য, আমি এটা আমার হুবহু সম্পূর্ণ মনে নাই, হতে পারে, আমি এটা নিয়ে বিরোধী যাচ্ছি না, কিন্তু নির্বাচনটা তো হয়েছে শান্তিপূর্ণভাবে, খুব নির্বাচন হয়ে গেছে। তো আমি ওখানেই বলছি, আসলে হয় জানেন,
এ ধরনের প্রতিদ্বন্দ্বী, এই ধরনের মারামারি হয় কখন? যখন এই নির্বাচনটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রত্যেকটা দলই যখন মনে করে আমি জিততে পারি, আমি জিতলে পরে এতে ভালো, সব আমার, আরেক দল মনে করে আমি হারলে তো আমার সব শেষ, এই ধরনের যখন কোনো টেনশন থাকে তখন হয়। এই নির্বাচনে এরকম কোনো টেনশন নাই। এখন এই টেনশনটা কিন্তু তৈরি হতে পারে, টেনশনটা এখনও তৈরি হচ্ছে। যে কথাটা আমি একটু আগে বললাম ভোটের ক্ষেত্রে, যে আওয়ামী লীগের যে বিপুল ভোট আছে, আওয়ামী লীগ কী করবে? এখন মনে করেন আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচনটাকে প্রতিহত করব, না নেক এটাই চাই, যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে বিষয়গুলো ইজি হবে না। সেই ক্ষমতা কি আছে আওয়ামী লীগের এখন? ক্ষমতা আছে, ক্ষমতা আছে। আমি মনে করি কী কারণে আছে দেখেন, নির্বাচন এই লাইনে আমি যাই না মানে তাহলে বলবো যে আমি উস্কাই দিচ্ছি, কাছেই ওই লাইনে আমি যেতে চাই না। আমি একটা শান্তিপূর্ণ নির্বাচনই চাই, কিন্তু আছে। এর বিপরীতে যে জিনিসটা আমি মনে করি পার্সোনালি, সেটা হলো কি, যে এই নির্বাচনটা ভালো হওয়ার ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনী যে ঘটনাটা, দেখেন আমি একটা কথা বলি, এই আন্দোলনের সময় মানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় প্রচুর অস্ত্র লুটপাট হয়েছে না? তার তো অর্ধেক উদ্ধার করতে পারে না, আপনারা পায় না, তো গভর্নমেন্ট তো পায় নাই। এই অস্ত্রগুলো তারা লুটপাট করে দেয়, কী করবে? এদের বাসায় নিয়ে শোকেজে রেখে দেবো নাকি? এগুলো তো ব্যবহার করার জন্য অথবা ভাড়া খাটানোর জন্য। তো নির্বাচনের সময় সেরকম কিছু যে ঘটবে না, যদি না ঘটে তাহলে বুঝতে হবে খুবই মূর্খ লোক চুরি করছে না কী করছে আমি জানি না, তোমরা চালাইতে জানে না, এই জন্য হতে পারে। কিন্তু এগুলো তো লুট হয়েছে রে ভাই, লুট পাওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। 2-3 বার ডেভিল হান্টের নামে যারা করছে, কিন্তু আওয়ামী লীগের লোক ধরে নিয়ে আসছে, ওগুলো তো অস্ত্র তো উদ্ধার করতে পারেনি খুব একটা। কাজে এগুলো তো যখন মার্কেটে আসে তখন কী হবে আমি জানি না, বলা কঠিন। কিন্তু আর পুলিশের যে মনোবল যেটাকে বলা হচ্ছে, এটাও তো মোটামুটি ভেঙে দেওয়া হয়েছে। বাকিটা যদি অধ্যাদেশ হয় আর কি, ওই যে অধ্যাদেশটা ওনারা বানানোর মানে বানাবেন বলে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এদের কোনো বিচার হবে না, এই অধ্যাদেশ হলে মনোবল বাকি যতটুকু আসলে ওটুকু যাবে। জনাব ফয়েজ, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি ওই জায়গাটা এখনো পরিষ্কার মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলি হচ্ছে কতটা স্থিতিশীলতা বজায় থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সে জায়গায় বড় ভূমিকা রাখবে। আর আওয়ামী লীগের লোকেরা যারা, ভাই যেটা বলছেন, একটা বিরাট অংশ আওয়ামী লীগের জনসমর্থন আছে, সেটা হয়তো 2008-এর আগ পর্যন্ত বলতে পারেন। বিকজ এরপরে এই জনসমর্থন মাপার এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ দিয়ে যেভাবে বিতাড়িত হয়েছে, এরপরও যদি বিপুল জনসমর্থন থাকে তাহলে শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে হতো না। সাম্প্রতিক সময়ে একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনা স্বয়ং ফোনে সহিংসতার কথা বলেছেন, নেত্র নিউজ সেটি তুলে এনেছে। সেগুলো কি আশঙ্কা জাগায় আপনাদের মধ্যে? ডেফিনেটলি প্রতিনিয়ত আশঙ্কা জায়গায়। সেই জায়গাগুলিতে মানে আমাদের ফোর্সগুলি, সরকার খুব অ্যাক্টিভলি ওয়ার্ক করছে। সেটা নিয়ে আমরা এতটা এই লেভেলে উদ্বিগ্ন নয় যে এর মধ্য দিয়ে নির্বাচনকে বানচাল করে দিতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।